তার মানে জুলাই আগস্টের সবকিছু কি এখানে শেষ? মানুষ মনে আহ, করে নির্বাচন হওয়া মানে হলো আবারও আওয়ামী জমানায় ফিরে যাওয়া। বিএনপি আসুক আর যেই এ- আসুক, জনগণের অন্যরকম কিছু জায়গা তৈরি হয়েছে যে গণতন্ত্রকে সুসংহত রাখতে হলে শুধুমাত্র নির্বাচনই একমাত্র পথ নয়, এর বাহিরে অনেক কিছু করতে হবে। কারণ শেখ হাসিনা তো নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচন কিন্তু আমরা নির্বাচন মনে করিনি। এখন আবার একই প্রশ্ন মানুষ করছে যে এখনো যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন ফলাফলে যে সরকার আমরা দেখতে পাবো, সেটিও কি আগের তুলনায় মন্দ হবে নাকি ভালো হবে, এই তুলনামূলক প্রশ্ন উঠছে। আপনার প্রশ্নটি মূলত এমন একটি সময়ে যখন রক্তে ভেজা, তাজা রক্তে ভেজা বাংলাদেশ এখনো রক্ত শোকায়নি। আমাদের 1400-র বেশি প্রাণ গিয়েছে সেই জুলাই আগস্ট বিপ্লবে, এবং 1000 অন্ধ হয়েছে, 3000 আহত হয়ে এখনো প্রতিনিয়ত কাতরাচ্ছে হাসপাতালে। অর্থাৎ আমরা আমাদের সেই বিপ্লবোত্তর 10টি মাস পার করেছি, কিন্তু সেই যে কষ্ট, সেই যে দুঃখ, সেই রক্ত, সেই এখনো শুকায়নি। এমনই পরিস্থিতিতে, এমনই প্রেক্ষাপটে আহ, প্রশ্নগুলো আসছে। কিছু আহ, মৌলিক প্রশ্ন আসছে: নির্বাচনটা কবে হবে, অথবা আমাদের যে সংস্কার করতে হবে সেই সংস্কারটা কবে, বিচার কেমন হবে, আমাদের সংস্কার কমিশনগুলো কি দ্রুত কাজ করছে কিনা। এমন এই সময়ে আজকেও আহ, আলোচনা হয়েছে সরকারের সাথে যে নির্বাচনটা কবে হবে, কিন্তু বাজেটও ডিক্লেয়ার হয়েছে। সেই বাজেটটা কলেবরে আগের চেয়েও ছোট, এবং বাজেটটাতে উচ্চাভিলাষী তেমন কিছু নেই। মূলত এই সরকার, বর্তমান সরকার, তারা চেষ্টা করছে, আমার কাছে মনে হচ্ছে, বাজেট দেখে মনে হচ্ছে যে তারা চাচ্ছে যে সব দিকে দৃষ্টি রেখে, এমনকি যে তরুণ সমাজ, তাদের জন্য তহবিল রাখা হয়েছে ইন্টারনেট, কিংবা যারা নিউ জেনারেশন, যে জেনজি, যারা যারা সবচেয়ে হবি হর্স, তাদের যে রাইড করে যে ইন্টারনেট, সেদিকেও দৃষ্টি রেখেছে যে প্রান্তিক জনগোষ্ঠী, তাদের দিকে দৃষ্টি রেখেছে। আমাদের জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের এই আমদানি রপ্তানি সব দিকেই দৃষ্টি রেখেছে। তবে আমার দল বিএনপি যা বলেছে সেটার কিছু সঙ্গত কারণ আছে। কারণ এই সরকার একটি ইন্টারিম গভর্নমেন্ট, এবং তারা অনেকগুলো প্রশ্নের মুখে এখন, যে এই 10 মাসে তারা কতটুকু অর্জন করেছে, এই 10 মাসে তারা কি সত্যিকার অর্থে যে সংস্কার করার কথা ছিল সে সংস্কার কি তারা করতে পেরেছে, কিংবা এই বিচার প্রক্রিয়াতে কতটুকু অগ্রগতি। আমরা দেখেছি যে বিচার প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। সুতরাং এই সবগুলো প্রশ্নের মুখে যে বাজেটটুকু বাস্তবে রূপ দেওয়ার জন্য কতগুলো বাধা থাকবে, সেটি গ্রাউন্ড লেভেলে, সেটি রাজনৈতিক বিভিন্ন ধরনের যে অস্থির পরিস্থিতি, জাতীয় আন্তর্জাতিক যে প্রেশার, আমরা একটা একটা সেন্টার পয়েন্টে, আমরা রিজিওনাল অবস্থায়, এখানে চায়না, এখানে ইন্ডিয়া, এখানে আমেরিকা, সবার দৃষ্টি এখানে এখানে আমাদের একটা বিশাল বিস্ফোরা, সেটি হলো মিয়ানমার থেকে যে 13 লক্ষ মানুষ এই মুহূর্তে বাংলাদেশে আসছে, এবং সেই ইনফ্লাক্স আসছে। এমনকি ভারত থেকে পুশিন হচ্ছে। একই সাথে আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে, যে চিকেন নেক গুলোতে আমরা কি করতে পারি, বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানটা কি ডেপ্লয়মেন্টে, এমন একটা প্রেক্ষাপটে যখন অস্থির বাংলাদেশ, তখন এই বাজেটটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, এটিকে সত্যিকার অর্থে গণমুখী করার জন্য, মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য, এবং এই বাজেটের ফলটা নিয়ে আসার জন্য সরকার কতটুকু সাকসেসফুল হবে সেটি সময় বলে দিবে। জি, সেটি আমরা অপেক্ষায় আছি, সময়ের অপেক্ষায় আছি কতটুকু বাস্তবায়ন হয়। নির্বাচন নিয়ে এখন দেখা যাচ্ছে আবারও মুখোমুখি অবস্থানে আছে দেখা যাচ্ছে, কিন্তু সরকার ইতিমধ্যে অনেকটাই নমনীয় হয়ে আসছে। জুন থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে একটু কমে আসছে, মানে দূর থেকে নিকটতম সময়ের মধ্যেই আসছে। এখন শোনা যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যেই হয়তো নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছ থেকে শুনতে চাই, আদৌ আবার অনেকে মনে করে যে আদতে নির্বাচন হবে কিনা এ নিয়েও সংশয় রয়ে গেছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, সেনা প্রধান মত কথা বলেছেন, তিনিও এই ধরনের কথা বলতে পারেন কিনা, তার এই অথরিটি আছে কিনা, এই ধরনের প্রশ্ন উঠেছে। তিনি বলেছেন যে নির্বাচনকে সরকার ছাড়া আসলে কোনোভাবে অনেক কিছু করা সম্ভব নয়। এই ধরনের মন্তব্য তার কাছ থেকে আসাটা কতটুকু বাঞ্ছনীয় বলে মনে করে? সবকিছু ঘিরে আপনার শেষ মন্তব্য এই পর্যায়ে। জি, আপনার এখানে মোটা দাগে 3টি প্রশ্ন। একটা হলো নির্বাচনটা ফেব্রুয়ারি
অর্থাৎ এবছর ডিসেম্বর ফেব্রুয়ারিতে হবে কিনা, কিংবা দেরিতে হবে, কি হবে কিনা, এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন আপনি তুলেছেন যে সেনা প্রধানের এখতিয়ার আছে কিনা। এবং আমি নির্বাচনেই কি একটু সমাধান কিনা, নির্বাচন জি, হয়ে গেল তার মানে জুলাই আগস্টের সবকিছু কি এখানে শেষ? মানুষ মনে আহ, করে নির্বাচন হওয়া মানে হলো আবারও আওয়ামী জমানায় ফিরে যাওয়া, বিএনপি আসুক আর যেই এ- আসুক। হ্যাঁ এটা সেই। হুম, এই বিষয়টাতে আমি আপনার সাথে কিছুটা একমত, কারণ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। সো বেসিক্যালি এই জাতি 54 বছরে বারবার দেখেছে যে আমাদের এই যে স্বাধীনতার যে স্বাধীনতা উত্তর যে সময়টা গেছে, বারবার হোঁচট খেয়েছে গণতন্ত্র। সুতরাং হুম, একটা নির্বাচনের মাধ্যমেই যে পরবর্তীতে সফলতা আসবে কিনা সেই সন্দেহ মানুষের কাছে, এই ব্যাপারটাকে আমি উড়িয়ে দিচ্ছি না, সেই সন্দেহ থাকতেই পারে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে এই জুলাই আন্দোলন বা 5ই আগস্টের যে সাকসেস, যে আন্দোলনের মাধ্যমে জগদ্দল পাথরকে সরিয়ে দেওয়া হলো, যে রক্ত ঢেলে দেওয়া হলো, যে ভেজা, আমি বারবার বলি এটি তাজা রক্তে ভেজা বাংলাদেশ, এবং আপনি বারবার সেই প্রতিদিন আমরা এপিসোড করেছি, বারবার আমরা উজ্জীবিত করেছি আপনার সাথে। আমি এরকমও হয়েছে, আমি 3 মিনিটের জন্য প্রবেশ করেছি 12 জন সমন্বয়কের সাথে। আমার এখনো মনে আছে যে আমি সেনাবাহিনী নিয়ে কথা বলেছি, আমি প্রতিটা জেনারেশনকে প্রতিটা মুহূর্তে প্রতিদিন আপনার এই ফেস দি পিপলের মাধ্যমে উজ্জীবিত করেছি। আমার ব্যক্তি জীবনকে বাদ দিয়ে আমি জাতির জন্য তখন জুলাই আন্দোলনে আমি প্রতিদিন আমার চেষ্টা করেছি। এটার কারণটা কি ছিল? একটাই কারণ, যে বিনা ভোটে 24, 18 এবং 14, একটা ফার্স, একটা তামাশা, ডিজিটাল নির্বাচন, 18তে দিনের ভোট রাতে, এবং 24-এ আমি ডামি ভোট হলো। এই যে আমি ডামি ভোট হলো, এটা ছিল এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রহসন। সুতরাং যাদের বয়স 20, যাদের বয়স এই জাতিতে যে 2 কোটিরও উপর আছে, যে ইয়াং জেনারেশন, যাদের বয়স 30, যাদের বয়স এমনকি 40, তারা ভোট দেয় নাই। সুতরাং এই যে 20টি বছর আমরা প্র্যাকটিস করলাম, 17 বছর চলে গেল উইদাউট এনি ভোট। এই যে ভোট নেই, এটি কিন্তু একটি ফান্ডামেন্টাল রাইট। সুতরাং আপনি যদি একটা বিল্ডিং, আপনি যে বিল্ডিং এ বসে আছেন, এটি যদি 3 তলা, 6 তলা, 20 তলা করতে হয়, তাহলে আপনার মাস্ট একটা একটা ফান্ডামেন্টালি যেটা রিকোয়ারমেন্ট, আপনার একটা ফাউন্ডেশন লাগবে। সেই ফাউন্ডেশনটা হলো গণতন্ত্রে আপনার একটা নির্বাচন, একটা ভোট, প্রত্যেকে ভোট দিবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা পার্লামেন্টে যাবে, একটি পদ্ধতিগত ব্যবস্থাপনার মাধ্যমে গণতন্ত্রকে প্র্যাকটিস করা হবে। সুতরাং এই প্রক্রিয়ার বিকল্প এখনো সারা পৃথিবীতে কোনো থিওরি আসেনি। এটি অ্যারিস্টটল থেকে শুরু করে আপনি 200 বছরের ইতিহাস নেন, 300 বছরের ইতিহাস নেন, এমনকি 1000 বছরে নেন, ম্যাগনা কার্টায় যান, এই আপনার ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে, সেখানেও কিন্তু গণতন্ত্রের দিকেই ধাবিত হয়েছে সিভিলাইজেশন। সুতরাং গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ফাইনাল যে খেলাটা, এটির নাম নির্বাচন। সেই হুম। নির্বাচনটা যদি হয়, নির্বাচনের মাধ্যমে যাবে গত কিন্তু এই না, যে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা তো আর এরিস্টটলের সেই নির্বাচন আমরা দেখিনি, আমরা তো সেই গণতান্ত্রিক পরিবেশও দেখিনি। সেই উদাহরণকে আমাদের দেশে খাটে কিনা গত 17 বছর? আপনি কি মনে করেন কিনা যে নির্বাচনটাই একমাত্র পথ, গণতন্ত্রের পথ ছিল? নাকি নির্বাচনের নামে অনেক প্রহসন ছিল বলে এখন নির্বাচনে মানুষ ভয় পাচ্ছে, সুতরাং এই নির্বাচনকে আপনি সেই নির্বাচনের সাথে তুলনা দেওয়া কতটুকু যৌক্তিক? এই একটা প্রশ্ন উঠেছে। কারণ হলো জুলাই আগস্টে আমাদের জনগণের অন্যরকম কিছু আহ জায়গা তৈরি হয়েছে, যে গণতন্ত্রকে সুসংহত রাখতে হলে শুধুমাত্র নির্বাচনই একমাত্র পথ নয়, এর বাহিরে অনেক কিছু করতে হবে। কারণ শেখ হাসিনা তো নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনকে তো আমরা নির্বাচন মনে করিনি। এখন আবার একই প্রশ্ন মানুষ করছে যে এখনো যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন ফলাফলে যে সরকার আমরা দেখতে পাবো, সেটিও কি আগের তুলনায় মন্দ হবে নাকি ভালো হবে? এই তুলনামূলক প্রশ্ন উঠছে। রোমানরা 400 বছর রাজত্ব করেছে এই ব্রিটিশদের উপরে, ইংল্যান্ডের উপরে। ভাইকিংসরা 200 বছর রাজত্ব করেছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই 54 বছরে আমরা যা প্র্যাকটিস করেছি, গণতন্ত্রের প্রতি আমরা সামনে যাচ্ছি। এই যে 17 বছর, এখানেও কিন্তু একটি প্র্যাকটিস হলো, সেটা হলো স্বৈরতন্ত্র। এখানে ফেস্টিভাল প্র্যাকটিস হয়েছে। সুতরাং এর থেকে উত্তরণের জন্য যে কাজটি এবং করতে হবে সেটি, এবং যত ফ্যাসিস্টই হোক, আপনার একটা জিনিস লক্ষ্য করুন, নির্বাচন কিন্তু হয়েছে। এখন নির্বাচনটা হয়েছে যে সেটা কতটুকু নির্বাচনের মতো নির্বাচন হয়েছে, এখানেই বড় প্রশ্ন। সেটাই সেটাই প্রশ্ন। এখানে এই জাতি কিন্তু প্র্যাকটিস করেছে। আমি আপনাকে স্পষ্ট উদাহরণ দিচ্ছি। 91, 96, 2001-এ আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে আমি বগুড়া এবং ময়মনসিংহ এবং ঢাকায় এই 91, 96 এবং 2001-এ আমি সেটা প্র্যাকটিস করেছি। অর্থাৎ আমি
নিজে এই নির্বাচন পরিচালনা করেছি যে কোনো পরিসরে। সুতরাং এই জাতির আস্থা এসেছিল 91, 96 এবং 2001-এ। জাতি দেখেছিল যে একটি সুষ্ঠু, একটি ক্রেডিবল, একটি একটি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন এই জাতি দেখেছে। এটা কিন্তু প্র্যাকটিস করেছে জাতি। কিন্তু এই জায়গায় গত 17 বছরে, বিশেষ করে এই 16 বছরে, যে ফেসিবাদী কায়দায়, একটা হলো ডিজিটাল নির্বাচন যেখানে 154 জন তারা নিয়ে নিয়েছে, আর একটা হলো দিনের ভোট রাতে করেছে, নিশিরাতে, যেখানে সেনাবাহিনী কলঙ্কিত হয়েছে, আর আমি ডামিতে সবাই কলঙ্কিত হয়েছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই জাতি প্র্যাকটিস করেছিল যে একটা সঠিক নির্বাচন করা যায়, সেই জাতিকেই নিয়ে গেল ফেসিজমে। এবং এখানে জানেন যে ভারত সরাসরি এখানে সহযোগিতা করেছে। তারা প্রকাশ্যে বলেছে, সকালে উঠে ঘুম থেকে উঠে বলেছে যে এই জাতির নির্বাচনটা সঠিক হয়েছে। কমপ্লিটলি ভুয়া। 18 কোটি মানুষ দেখেছে যে আমি ডামি হয়েছে, আর ভারত বলেছে এটা সঠিক নির্বাচন হয়েছে। সুতরাং জাতীয় আন্তর্জাতিক ভাবে আমরা সবসময় এই জাতি এই 71 পর 54 বছরে বারবার ধোকা খেয়েছে। সুতরাং এখন সময় আসছে যে এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব হলো একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন দেয়, এবং এর মাধ্যমে নতুন করে প্রমাণ করবে নিউ জেনারেশন যে একটা ফ্যাসিজমকে, জগদ্দল পাথরকে যেমন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়, তেমনি ভাবে একটি ক্রেডিবল নির্বাচন করা যায়। এখানে বাংলাদেশ সেনাবাহিনী একটি মুখ্য ভূমিকা পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি ডেপ্লয়েড, সারা বাংলাদেশে ডেপ্লয়েড আছে। আর আপনি যে আরেকটি প্রশ্ন নিয়ে আসছেন, সেনাবাহিনী প্রধান বলতে পারেন কিনা, আমি এখানে একটু একটু সময় নিব। 71-এ রণাঙ্গনে 5টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, এবং বাকি ছাত্র জনতা তাদের সাথে যোগ হয়েছিল। 1,43,000 মুক্তিযোদ্ধা ছিল সেই মুক্তিযুদ্ধে। তারপর আপনার মনে পড়ে, আপনারা জানেন, জাতি জানে, 75-এ একটি বিদ্রোহ হয়েছিল, সেখানে কাউন্টার কু করেছিল সিপাহী জনতা, এবং কাউন্টার কুর মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করা হয় এবং তিনি ক্ষমতার পাদপৃষ্ঠে আসেন এবং গণতন্ত্রকে তিনি ফিরিয়ে দেন। 90-এ যখন স্বৈরাচার, অর্থাৎ প্রায় 8 থেকে 9 বছর স্বৈরাচার জেনারেল এরশাদ যখন একটি স্বৈরাচারী কায়দায় সময় নিচ্ছিল, কোনো নির্বাচন ফার্স করেছিল, তখনও সেনাবাহিনী এই জেনারেল নুরুদ্দিনের নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়েছিল। আর 2024-এ আপনারা দেখতে পেয়েছেন ডেপ্লয়মেন্টের পরে, আমি নিজে বলেছি আপনার সাথে, এই ফেস দি পিপল থেকে আমি বলেছি, বাংলাদেশ আর্মি ডেপ্লয় হওয়ার পরে আর একটা শিশু, একটা সন্তান, একটা ছাত্র জনতাকে হত্যা করা যাবে না। তা আজকে আমি বলছি, বাংলাদেশ সেনাবাহিনী একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখে তারা ঘুরে দাঁড়িয়েছিল, 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছিল, এবং ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, সোলজার এবং মেজর্স তারা সিদ্ধান্ত নিয়েছিল যে জাতির পক্ষে তারা দাঁড়াবে। সেই সেনাবাহিনী দাঁড়িয়েছিল, আজও দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। সুতরাং এই সেনাবাহিনী যদি দায়িত্ব পালন করে, এটি যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি মনে করে যে ইয়েস, দ্রুততম সময়ে একটি নির্বাচন হবে, তাহলে এই জাতি কিন্তু এই প্র্যাকটিস কিন্তু ইতিমধ্যে করেছে। সুতরাং জেনারেল ওয়াকার যে ইতিমধ্যে যে কতগুলো কমেন্ট করেছে, প্রথম কমেন্টটা উনি করেছেন যে ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। আরেকটি বিষয়, তিনি বেশ কিছু বিষয় নিয়ে আসছেন, তোর মধ্যে একটি বিষয় নিয়ে আসছেন যে সেনাবাহিনীকে দীর্ঘ সময় এই গ্রাউন্ডে ফেলে রাখা এবং তাদের যে মেইন রোল সেখান থেকে দূরে রাখা, এটি সঠিক নয়। এটিও কিন্তু একটি প্রযোজ্য বিষয়। সেনাবাহিনী কিন্তু আমাদের জাতির একটি একটি স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। তাকে আমাদের সেই দৃষ্টিতে বিচারে নিয়ে আসতে হবে। সুতরাং সেনাপ্রধান হিসেবে তিনি যা বললেন, সেখানে জাতির যে আশা আকাঙ্ক্ষা সেটাকেই তিনি একো করেছেন। আর সেনাপ্রধান হিসেবে যদি সিদ্ধান্ত নিতেন ভিন্ন রকম, তাহলে 5ই আগস্টে কিন্তু রক্তকরণ আরো হতো এবং একটা একটা কারবালা হয়ে যেত। সুতরাং সেনাপ্রধান যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যে জাতির পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন, বিপ্লবের পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন, জেনজিদের সাথে তিনি দাঁড়িয়েছেন, সুতরাং তার বলার এখন অধিকার আছে। এই সেনাবাহিনী দায়িত্ব পালন করছে এবং এই সেনাবাহিনী গণতন্ত্রের জন্য দায়িত্ব পালন করবে, তাই তিনি, তার এক্সপ্রেশন, আমি এটাকে সাধুবাদ জানাই। ধন্যবাদ।